চ্যাপ্টার ৩৫৪ পূর্ব বড়োর এক অভিযানের গল্প। ব্যাকল্যান্ডের পূর্ব বড় এলাকার একটা রাস্তার মোড়। মাইক জোসেফ রাস্তার ধারে কতগুলো করুণ চেহারার বাচ্চা দেখতে পেল, যাদের গায়ে ছিল ছেঁড়াফাটা নোংরা জামাকাপড়। সে রুমাল দিয়ে নিজের মুখ মুছে পকেট থেকে কয়েকটা পেনি বের করে তাদের দেওয়ার কথা ভাবল, কিন্তু ওল্ড কোহলার হাত বাড়িয়ে তাকে থামিয়ে দিল। ওরা চোর, ওল্ড কোহলার গম্ভীর গলায় বলল। চোর? ওদের বাবা মা কোথায়? নাকি ওরা কোনো বড় গ্যাংয়ের অধীনে কাজ করে? মাইক অবাক হয়ে জানতে চাইল। একজন অভিজ্ঞ সাংবাদিক হিসেবে মাইকের আগে কখনো পূর্ব বড়তে আসেনি, তবে সে শুনেছে যে কিছু অপরাধী চক্র এই পথশিশুদের দিয়ে চুরি আর ভিক্ষা করায়। বাবা মা? অনেকেরই কোনো বাবা মা নেই, আর যাদের আছে তাদের বাবা মাও হয়তো চোর ছিল বা এখনও আছে। ওল্ড কোহলার বলতে শুরু করল। অবশ্যই মিস্টার রিপোর্টার, আপনি ঠিকই বলেছেন যে এদের অনেকে গ্যাংয়ের নিয়ন্ত্রণে থাকে। শোনা যায় ওই গ্যাংগুলোই ওদের চুরি করা শেখায়। যেমন ধরুন, ওরা দেয়ালে একটা জেন্টলম্যানের কোট ঝুলিয়ে রাখে, কোটের পকেটে একটা রুমাল আর বাইরে একটা পকেট ঘড়ি ঝুলানো থাকে। বাচ্চারা বারবার অনুশীলন করে যাতে ঘড়িটা না কাঁপিয়ে খুব সাবধানে পকেট থেকে রুমালটা সরিয়ে নেওয়া যায়। হা, যখন আমি ঘরবাড়ি ছাড়া ছিলাম তখন ওয়ার্কহাউসে থাকতে অন্যদের মুখে এসব কথা শুনেছিলাম। ওল্ড কোহলার অনর্গল কথা বলে যাচ্ছিল। আমার মনে আছে এই রাস্তায় ধরা পড়া সবথেকে ছোট চোরটার বয়স ছিল মাত্র ৬ বছর। মাত্র ৬ বছর! ওল্ড কোহলার একটা দীর্ঘশ্বাস ফেলল। তার নিজের সন্তানের কথা মনে পড়ে গেল যে এক অসুখে মারা গিয়েছিল। সে পকেট থেকে একটা সিগারেট বের করল, কিন্তু সেটা জ্বালাল না, শুধু একটু ঘ্রাণ নিল। ৬ বছর! মাইক সংখ্যাটা শুনে একদম স্তব্ধ হয়ে গেল। ক্লাইন মোরেত্তি চুপচাপ সব শুনছিল আর মনে মনে দীর্ঘশ্বাস ফেলল। এটাই হল পূর্ব বড়, ক্লাইন ধীর গলায় বলল। সে চারদিকে একবার তাকিয়ে নিয়ে নিজেকে সামলে নিয়ে বলল, এই জায়গাটা মানুষের সমাজের চেয়ে বনের বেশি কাছাকাছি। আমাদের এই সাক্ষাৎকার পর্বটাকে একটা অভিযান হিসেবেই দেখতে হবে। জঙ্গলে যেমন ভয়ঙ্কর পশুপাখিদের এলাকা এড়িয়ে চলতে হয়, এখানেও আপনাকে সেটা শিখতে হবে। একই সাথে সেই ছোট ছোট জিনিসগুলোকেও এড়িয়ে চলতে হবে যেগুলো দেখে মনে হয় খুব একটা ক্ষতিকর নয়। আমি আসলে জঙ্গলের মশার কথা বলছি। ক্লাইন একটা রূপক ব্যবহার করল। মাইক, তুমি যদি তোমার পকেটের মোটা মানিব্যাগটা ওই বাচ্চাদের সামনে বের করো, তবে সেটা ভালো করে পাহারা দিলেও লাভ হবে না। বাকিটা সময় ছিনতাই হওয়াটা এক প্রকার নিশ্চিত হয়ে দাঁড়াবে। আর তুমি যদি বাধা দেওয়ার সাহস দেখাও, তবে পরদিন সকালে তাশক নদীতে হয়তো আরও একটা লাশ ভেসে বেড়াতে দেখা যাবে। মিস্টার ডিটেকটিভ, আপনি একদম ঠিক কথা বলেছেন। ওল্ড কোহলার সায় দিল। পূর্ব বড়তে এত মানুষ থাকে যে রোজ ২-৪ জন হারিয়ে গেলে কেউ টেরই পায় না। মাইক কয়েক সেকেন্ড গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনল। কিছুক্ষণ চুপ থেকে সে হঠাৎ বলল, ১৩,৫০,০০০। ঠান্ডার কারণে ক্লাইনের গলা কিছুটা ভেঙে গিয়েছিল। মাইক একটু এগিয়ে গিয়ে বলল, পূর্ব বড়োর জনসংখ্যার একটা প্রাথমিক হিসেব হল ১৩,৫০,০০০, কিন্তু আমি জানি এখানে আসলে তার চেয়েও অনেক বেশি মানুষ থাকে। এত মানুষ? ওল্ড কোহলার চমকে উঠল। সে পূর্ব বড়োর দিনরাত নিজের চোখে দেখেছে এবং জানত এখানে অনেক মানুষ থাকে, কিন্তু সংখ্যাটা যে এত বড় হবে তা সে কল্পনাও করতে পারেনি। এটা তো টিঙেন শহরের জনসংখ্যার কয়েকগুণ। ক্লাইন মনে মনে তার পরিচিত প্রিয় জায়গাটার সাথে তুলনা করল। রাস্তার মোড়ের দিকে তাকিয়ে সে জিজ্ঞেস করল, এখন আমাদের কোন দিকে যাওয়া উচিত? ওল্ড কোহলার ওপরের দিকে তাকিয়ে বলল, সোজা তো একদমই যাওয়া যাবে না। ওই এলাকাটা জুম্যাঙ্গার গোষ্ঠীর নিয়ন্ত্রণে আছে। ওরা খুব ভয়ঙ্কর আর একদমই যুক্তি বোঝে না। যদি জানতে পারে কোনো সাংবাদিক এখানে ইন্টারভিউ নিতে এসেছে, তবে আমাদের কপালে দুঃখ আছে। জুম্যাঙ্গার গোষ্ঠী? এটা কি সেই বুদ্ধিহীন দলটা না যাদের কারণে আমার ১০,০০০ পাউন্ড লোকসান হয়েছিল? ক্লাইন মনে মনে ভাবল, ওদের একজন জল্লাদ টাইপের লোক ছিল। আমি তো লোকটার নামও ভুলে গিয়েছি। ক্লাইন স্মৃতি হাতড়াল। অবশ্য সেই ১০,০০০ পাউন্ডের বিনিময় শেষ পর্যন্ত সিয়ার পাথের সিকোয়েন্স ৭, ৬ আর ৫-এর ফর্মুলা পাওয়া গিয়েছিল। সাথে পাওয়া গিয়েছিল অল ব্ল্যাক আই আর ইন্টিস দূতের জীবনকে জানে ৩য় প্রজন্মের ডিফারেন্স ইঞ্জিনের পাণ্ডুলিপিটা শেষ পর্যন্ত কার হাতে গিয়ে পড়ল। গত মাসের শুরুর দিকের সেই ঘটনাগুলো ক্লাইনের চোখের সামনে ভেসে উঠল। জুম্যাঙ্গার গোষ্ঠী, যারা মূলত হাইল্যান্ডারদের নিয়ে গঠিত? মাইক চিন্তিতভাবে জিজ্ঞেস করল। মিস্টার রিপোর্টার, আপনি কি ওদের কথা আগে শুনেছেন? ওল্ড কোহলার অবাক হয়ে জানতে চাইল। মাইক একটু তাচ্ছিল্যের হাসি হাসল। ওরা অনেক অপরাধের সাথে জড়িত এবং পূর্ব বড়োর বাইরেও ওদের কুখ্যাতি আছে। বলা হয় ওদের একজন সদস্য ইন্টিস গুপ্তচর বৃত্তির একটা মামলার সাথে জড়িয়ে গিয়েছিল। সেই মানুষটা তো তোমার ঠিক পাশেই দাঁড়িয়ে আছে, যে রিপোর্ট করেছিল এবং নিজেও ভুক্তভোগী ছিল। ক্লাইন মনে মনে কথাটি যোগ করল। আপনারা যখন জুম্যাঙ্গার গোষ্ঠীর কথা জানেননি, তবে পুলিশ কেন ওদের গ্রেপ্তার করছে না? ওল্ড কোহলার সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গি থেকে প্রশ্নটা করল। মাইকের চেহারা হঠাৎ একটু অস্বস্তিতে ভরে গেল এবং সে দুবার কাশল। যারা অপরাধ করে তাদেরই শুধু ধরা যায়। বাকিদের বিরুদ্ধে কোনো প্রমাণ নেই, তাই পুলিশ কিছু করতে পারে না। তাছাড়া পূর্ব বড় অনেক বড় এলাকা,
আর এখানে এত মানুষ যে কেউ লুকিয়ে থাকতে চাইলে তাকে খুঁজে পাওয়া খুব কঠিন। কথাটা বলে মাইক একটা দীর্ঘশ্বাস ফেলল। একটা জুমাঙ্গার গোষ্ঠীকে ধ্বংস করা সহজ, কিন্তু যতদিন হাইল্যান্ডাররা ব্যাকল্যান্ডে আসবে আর কোনো কাজ না পেয়ে মার্কুটের স্বভাব ধরে রাখবে, ততদিন নতুন নতুন জুমাঙ্গার গোষ্ঠী জন্মাতেই থাকবে। এটা আসলে একটা জটিল সামাজিক সমস্যা। ক্লাইন 2 হাতের ইশারায় ডানে আর বামের রাস্তা দেখাল। যে কোনো একটা বেছে নাও। ওল্ড কোহলার ডান দিকের রাস্তাটার দিকে তাকাল। ওদিকে প্রস্কৃত গোষ্ঠী সক্রিয় থাকে। তবে রাস্তার বা বাড়ির মেয়েদের বিরক্ত না করলে ওরা আমাদের দিকে নজর দেবে না। এখনও সকালবেলা, তাই কোনো সমস্যা হওয়ার কথা নয়। ওরা নিশ্চয়ই এখনও ঘুমাচ্ছে। লয়েন ভাষায় প্রস্কৃত মানে হল আইন বহির্ভূত বা ফেরারি। গ্যাংয়ের নাম যারা এমন রাখে তারা নিজেদের অপরাধী পরিচয় নিয়ে বেশ সচেতনই বলা চলে। ক্লাইন আর মাইকের এতে কোনো আপত্তি ছিল না, তাই ওল্ড কোহলারের পেছনে পেছনে তারা ওই এলাকায় ঢুকে পড়ল। এখানকার বাড়িঘরগুলো আগের চেয়ে কিছুটা ভালো ছিল। রাস্তাগুলো খুব একটা নোংরা নয় এবং বাতাসে ওয়েস্টার স্যুপ, ভাজা মাছ আর জিঞ্জার বিয়ারের গন্ধ পাওয়া যাচ্ছিল। রাস্তার হকারদের ফেলে রাখা খাবার আর মাছের একটা আষ্টে গন্ধ চারদিকে ছড়িয়েছিল। সেখানে হাঁটার সময় ক্লাইনের মনে এক অদ্ভুত পরিচিত অনুভূতি কাজ করছিল। তার মনে হচ্ছিল যেন সে আবার টিঙেন শহরে তার পুরনো অ্যাপার্টমেন্টের সামনের আয়রন ক্রস স্ট্রিটে ফিরে এসেছে। তফাৎ শুধু একটাই যে ব্যাকল্যান্ড সমুদ্রের কাছে হওয়ায় এখানে যাতায়াত বেশি আর মাছের ছড়াছড়িও বেশি। এই এলাকার মধ্যে এগুলো বেশ ভালো অ্যাপার্টমেন্ট। যখন আমি এখানে ঘুরে বেড়াতাম তখন দেখতাম এখানকার মানুষগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। ওল্ড কোহলার একটা হালকা হলুদ রঙের 3তলা বাড়ির দিকে আঙুল তুলল। কাছে যেতেই তারা অ্যাপার্টমেন্টের সামনে একটা সাইনবোর্ড দেখতে পেল। সেখানে একটা পকেট ঘড়ি, বড় ঘড়ি আর স্ক্রুড্রাইভারের ছবি আঁকা ছিল আর নিচে লেখা ছিল ঘড়ি মেরামত। এখানে কি কোনো ঘড়ি কারিগর থাকেন? ক্লাইনের স্মৃতিতে পুরনো ক্লাইনের কিছু স্মৃতি ভেসে উঠল। সেদিন বেনসন, মেলেসা আর সে নিজে ঠিক এরকম একটা জায়গায় গিয়েছিল বাবার রেখে যাওয়া রূপোর ঘড়িটা ঠিক করতে। বারবার ঠিক করার পরেও সেটা নষ্ট হয়ে যাচ্ছিল, যতক্ষণ না মেলেসা নিজে সেটা পুরোপুরি মেরামত করে ফেলল। ওই সময় ক্লাইনের কাছে ওটাই ছিল সবথেকে দামি আর সুন্দর জিনিস। ক্লাইনের মৃত্যুর পর সেই ঘড়িটা তার সাথে কবর দেওয়া হয়নি, কারণ ওটার সাথে অনেক আবেগ জড়িয়েছিল। ওটা এখন নিশ্চয়ই বেনসনের কাছে আছে। কে জানে ঘড়িটা বের করার সময় সে কি আমার কথা ভাবে ক্লাইন হঠাৎ চোখের পলক ফেলল আর ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। হতে পারে। মাইক নিশ্চিত হতে পারল না। সাধারণত মাইকের ঘড়িতে কোনো সমস্যা হলে সে যে দোকান থেকে কিনেছে সেখানেই পাঠাত। দোকানদাররাই কোনো কারিগর দিয়ে সেটা ঠিক করিয়ে নিত। অ্যাপার্টমেন্টে ঢোকার সাথে সাথেই তাদের সাথে দেখা হল অগোছালো দাড়িওয়ালা এক মধ্যবয়সী লোকের। ভদ্রলোক বাথরুম থেকে বের হয়ে নিজের ঘরে যাচ্ছিলেন। 3 অপরিচিত মানুষকে দেখে তিনি তড়িঘড়ি করে জিজ্ঞেস করলেন, আপনারা কি কিছু মেরামত করতে চান? কি অদ্ভুত কাকতালীয় ঘটনা! ঢুকেই কারিগরের সাথে দেখা হয়ে গেল। ক্লাইন কিছুটা অবাক হল। মাইক নিজের পকেট ঘড়িটা বের করে হেসে বলল, হ্যাঁ, আমার ঘড়িটা ইদানিং সময় ঠিকমতো দিচ্ছে না। একটু দেখে দেবেন কি? সে নিজের পরিচয় দিল না, কারণ সে চেয়েছিল সাধারণ গল্পগুজব করে তথ্য জোগাড় করতে। ভদ্রলোক সাথে সাথে হেসে দিলেন এবং তাদের একটা ঘরে নিয়ে গেলেন, যেটার দরজা আধখোলা ছিল। টেবিলের পাশের একটা চেয়ার দেখিয়ে তিনি বললেন, দয়া করে একটু অপেক্ষা করুন, আমি আমার যন্ত্রপাতিগুলো নিয়ে আসছি। আপনার যন্ত্রপাতি কি বাড়িতে নেই? মাইক অবাক হয়ে জিজ্ঞেস করল। ঘড়ি কারিগর মাথা নেড়ে হাসলেন। সেটা কি করে সম্ভব? এক সেট যন্ত্রপাতির অনেক দাম। আমার একার পক্ষে সেগুলো কেনা অসম্ভব। একমাত্র উপায় হল সবাই মিলে টাকা জমিয়ে 3-4 সেট কেনা। যার যখন কাজ আসে সে তখন ব্যবহার করে। তাই আমরা সবাই একসাথেই থাকি। এতে সুবিধাই হয়। দূরে থাকলে যন্ত্রপাতি ধার নিতে যেতে অতিরিক্ত সময় আর ঘোড়ার গাড়ির ভাড়া গুনতে হতো। একথা বলে তিনি ঘর থেকে বেরিয়ে পাশের ঘরের দিকে গেলেন। তাহলে এটা কোনো কাকতালীয় বিষয় নয়। এখানকার বেশিরভাগ বাসিন্দাই আসলে এই পেশার সাথে যুক্ত। ক্লাইন হঠাৎ সব বুঝতে পারল। ওল্ড কোহলার ঘরের চারদিকে তাকিয়ে আফসোস করে বলল, অসুস্থ হওয়ার আগে আমিও এমন একটা জায়গায় থাকতাম। আমার স্ত্রী বাড়িতে বসে মানুষের জামাকাপড় সেলাই করে দিত। আর আমার 2 সন্তান। ওল্ড কোহলার কথা শেষ করতে পারল না। মাইক দীর্ঘশ্বাস ফেলে নিচু স্বরে বলল, আমি ভেবেছিলাম ঘড়ি কারিগররা বুঝি অনেক ধনী হয়। আমিও তাই ভাবতাম। ক্লাইন মুখ চেপে ধরে নিচু গলায় বলল। অ্যাপার্টমেন্টের কয়েকজনের সাথে কথা বলার পর ক্লাইন আর বাকিরা আবার তাদের অভিযানে বেরিয়ে পড়ল। শখানেক মিটার হাঁটার পরই রাস্তার ধারে মানুষের ঝগড়ার শব্দ কানে এল। 2 মহিলা একে অপরকে নোংরা ভাষায় গালিগালাজ করছিল, যা শুনে ক্লাইন অনেক নতুন নতুন গালির শব্দ শিখতে পারল। ঝগড়ার কারণ ছিল বামদিকের মহিলাটি অভিযোগ করছিল যে ডান দিকের মহিলাটি তাদের অ্যাপার্টমেন্ট নোংরা আর শব্দ করে। ডান দিকের মহিলাটি পাল্টা গালি দিয়ে বলছিল যে রাতে খদ্দের ডাকা আর দিনে ঘুমানো তো বাম দিকের মহিলারই কাজ, তাই তাকে দোষ দিয়ে লাভ নেই। উনি কি একজন ধোপানি? মাইক ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল।
হ্যাঁ, আমি ওকে চিনি। উনি একজন বিধবা, 2 মেয়েকে নিয়ে মানুষের কাপড় ধুয়ে সংসার চালান। ওল্ড কোহলার নিশ্চিতভাবে জানাল। মাইক কয়েক সেকেন্ড ভেবে বলল, আমাকে ওদের ওখানে নিয়ে চলো। ওল্ড কোহলার মাথা নাড়ল এবং ঝগড়াটা এড়িয়ে তাদের একটা জীর্ণ অ্যাপার্টমেন্টের ভেতরে নিয়ে গেল। এই বাড়িটা আগের বাড়িটার চেয়েও অনেক বেশি খারাপ অবস্থায় ছিল। ধোপানির ঘরের সামনে পৌঁছাতেই ক্লাইন এক ধরনের স্যাঁতস্যাঁতে ভেজা ভাব অনুভব করল। ঘরের ভেতর ভেজা কাপড় ঝুলছিল, যা এখনও শুকায়নি। 17-18 বছর বয়সী একটা মেয়ে বড় একটা গামলার সামনে উবু হয়ে বসে সাবান ফেনা দিয়ে কাপড় ঘষছিল। তার চেয়েও ছোট আর একটা মেয়ে ভেজা কাপড়ে মোড়ানো একটা গরম ইস্ত্রি ধরে শুকনো কাপড়গুলো সাবধানে সমান করছিল। মেয়েটির হাতের ইশারায় বোঝা যাচ্ছিল যে গরম ভাপে অনেকবার তার হাত পুড়ে গিয়েছে। এটাই ছিল তাদের কাজের জায়গা, আর এখানেই তারা রাতে ঘুমাত। স্যাঁতস্যাঁতে আর্দ্রতা পুরো ঘরে ছড়িয়েছিল, আর তাদের শরীরের ভেতরেও যেন ঢুকে যাচ্ছিল। এছাড়াও সেখানে নানা ধরনের বিশ্রী গন্ধের সংমিশ্রণ ছিল। তোমার কি খুব খারাপ লাগছে? মাইক নিজের নাক চেপে ধরল। ক্লাইন চাপা গলায় জবাব দিল, আমার তো ঠান্ডা লেগেছে। তার কথায় কোনো রসিকতা ছিল না। মাইক আঙুল সরিয়ে ঘরের ভেতরে ঢুকে অবাক হয়ে তাকিয়ে থাকা 2 মেয়েকে বলল, আমি একজন সাংবাদিক। আমি একজন ধোপানির সাক্ষাৎকার নিতে চাই। কাপড় ধুতে থাকা মেয়েটি নিস্তেজভাবে মাথা নেড়ে বলল, আমাদের অনেক কাজ বাকি, সময় নষ্ট করার মতো সময় আমাদের নেই। সাক্ষাৎকারের প্রস্তাবটা সরাসরি প্রত্যাখ্যান করা হল। মাইক গম্ভীর মুখে বেরিয়ে এলো এবং চুপচাপ রাস্তার ওপারে ফিরে গেল। সেখানকার অবস্থা একবার দেখে নিয়ে সে ঠোঁট কামড়ে ধরে বলল, চলো সামনে এগিয়ে যাই। সিলভার সিটি। চোখ আর কানে হ্যালুসিনেশন বা মতিভ্রম হওয়ার পর ডেরিক বার্গকে ভালো করে পরীক্ষা করা হল। এরপর তাকে সেই চূড়ার একদম নিচে নিয়ে যাওয়া হল। যাদের মধ্যে নিজের ওপর নিয়ন্ত্রণ হারানোর লক্ষণ দেখা দেয়, তাদের সাধারণত এই জায়গায় রাখা হয় এবং বিভিন্ন উপায়ে বাঁচানোর চেষ্টা করা হয়। সেই অন্ধকার আর ভুতুড়ে করিডোর দিয়ে হাঁটার সময় ডেরিক হঠাৎ এক অদ্ভুত ঠান্ডা অনুভব করল। বাঁচাও! একটা বদ্ধ ঘর থেকে হঠাৎ এক তীক্ষ্ণ চিৎকার ভেসে এলো, বাঁচাও! গলাটা হঠাৎ মাঝপথেই থেমে গেল এবং চারদিকে আবার পিনপতন নীরবতা নেমে এলো।